আমাদের তরুণ প্রজন্মকে সত্যিকার অর্থে একটা গ্লোবাল অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে কীভাবে কাজে লাগানো যায় সেটার জন্য প্রয়োজনীয় মানে শিক্ষা, প্রশিক্ষণ এবং অন্যান্য সাপোর্ট, যে সাপোর্ট দিলে আসলে সে এটা শুরু করতে তার জন্য সুবিধা হবে, এইটা একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কাজগুলো এমনও নয় যে বিল্ডিং হবে তারপরে এটা শুরু হবে। আবার এই সরকার কাজ শুরু করছে, বিল্ডিং যদি দরকার হয় করা হবে, কিন্তু আগে ভাড়া বাসা করে হলেও কাজটা শুরু করেন, দেন আপনি বিল্ডিং বানান, যাতে করে আমাদের হাতে যেহেতু সময় আনলিমিটেড নেই, আমরা ফলাফলের দিকে এখানে যেতে পারি। তো সেই জায়গা থেকে বলবো যে মানে ব্যবসা বাণিজ্য সহজ করা, সাশ্রয়ী করা এবং বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের সব ধরনের সহযোগিতামূলক জায়গা নেওয়া এবং সবশেষে যে বৃহত্তর জনগণ কৃষিক্ষেত্রে যুক্ত, সেই কৃষি যে একটা পুরোপুরি প্রায় বন্ধার মধ্যে পড়েছে, এটার একটা বড় জায়গা হচ্ছে যে এটা ট্রান্সফরমেশন ছাড়া এই কৃষি কিন্তু সাস্টেইনেবল আর না। আমি আমার নিজের এলাকার কথা বলতে পারি। আমি বাঞ্ছারামপুর যখন যাই দেখি মানে জমির পর জমি আর চাষাবাদ হচ্ছে না। এখন ওখানে বিকল্প বিনিয়োগ হবে যদি কমিউনিকেশন হয়। একটা বড় কারণ হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এটা মেকানাইজেশন এবং একটা এগ্রো প্রসেসিংয়ের শিল্পের আওতাধীন যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এটা আরও বড় আকারের কালেকটিভ প্রোডাকশনের মতো কাঠামোতে যাচ্ছে, তখন মধ্যে ওই জায়গাতে একজন কৃষক কিংবা একটা পরিবার মিলে, এটা খুব আগে খুব কম দেখা গেছে যে মানে মাঠে যখন কাজ হচ্ছে নারী এবং পুরুষের সংখ্যা প্রায় সমান, কোনো কোনো ক্ষেত্রে নারীর সংখ্যা বেশি। মানে আগে তো কৃষকরাই করতো এবং বাড়িতে ধান নিয়ে আসলে তখন নারীর অংশগ্রহণ ছিল। এখন খোদ মাঠের মধ্যে নারীর অংশগ্রহণ সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটা বড় কারণ হচ্ছে কোনো আসলেই কৃষিকাজে আর আগ্রহ নেই। যারা বিদেশে যাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, তারা ভিন্ন কিছু করছেন, এর সাথে সোশ্যাল প্রেস্টিজ, এই অনেকগুলো জিনিস যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়ার মধ্যে যতক্ষণ না পর্যন্ত কৃষির ট্রান্সফরমেশন এমন জায়গায় যাচ্ছে যেখানে গেলে মানে এইটা তার সোশ্যাল স্ট্যাটাসকেও রিপ্রেজেন্ট করে, ততক্ষণ পর্যন্ত সে এখানে আসলে ঢুকবে না। এই ঢোকার পুরো পরিবেশটা তৈরি করা দরকার, যাতে করে অ্যাগ্রো প্রসেসিং এখন গ্রাম পর্যন্ত যায় এবং সেইটা যাওয়ার জন্য উপযোগী আরও যে পুরো একটা চেইন আছে, সেটাকে আমরা আসলে তৈরি করতে সক্ষম হই। সেইটা অ্যাড্রেস করার শুরু হচ্ছে এবং প্রকল্পগুলোকে আসলে আমরা ওইভাবে সাজাতে চাইছি যাতে করে এইটাকে পুরোপুরি সাপোর্ট দেওয়া যায়। তাহলে সবচেয়ে বড় খাত, মানে সবচেয়ে বেশি মানুষ যেটার সাথে যুক্ত আছে, এইটা একসময় বাংলাদেশের সবচেয়ে বড় খাত ছিল, এখন হয়তো অর্থনীতিতে অংশের দিক থেকে কমে আসছে, কিন্তু এটার দ্রুত একটা বিরাট সম্ভাবনার জায়গা আছে। আমাদের ডাইভার্সিফিকেশন যে কয়েকটা জায়গায় হতে পারে, তার মধ্যে এগ্রিকালচার এবং এগ্রো প্রসেসিং একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সবচেয়ে বেশি মানুষকে আমরা আবার সেখানে যুক্ত করতে পারি। এবং ওইটাই আসলে পথ, যে কর্মসংস্থান তৈরি করেই আমরা মানে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। মানে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগ করে মানে কাউকে জবরদস্তি কোনো সমস্যার সমাধান করা যায় না। ফলে এটা ফেল করেছে ঢাকা শহরের রিক্সা চালক, হকার কিংবা অন্যান্য জিনিসগুলো আগে সবসময় ফেল করেছে। কারণ আইন শৃঙ্খলা মেজর কিন্তু এটা সমাধান দিতে পারেনি এবং ভবিষ্যতেও এটা দিতে পারবে না। ফলে এই গভর্নমেন্ট এই লাইনে চিন্তা করছে না যে এটা ল এনফোর্সিং দিয়ে এটাকে কোনোভাবে একটা সমাধান করা, বরং চিন্তা করছে বিকল্প কর্মসংস্থান যত তৈরি হতে থাকবে ততই একটা কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য আসবে। এখন এটা ঠিক যে সবাই একটা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে নেমে যেতে পারছে, তারা সেখানে মানে জড়ো হচ্ছে। এই জড়ো হওয়াটা সম্ভব হচ্ছে কারণ আর কোথাও তেমন কোনো কাজ না পেলে করবেটা কি। এবং যেহেতু রাষ্ট্র এবং সরকারকে মানুষের দায়িত্ব নিতে হবে, সুতরাং যতক্ষণ না পর্যন্ত সে বিকল্প হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটা আইন শৃঙ্খলা বাহিনীর ইস্যু না। হ্যাঁ, এটা ঠিক যে আইন তৈরি হবে, মানে লাইসেন্সিং হবে এবং একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে, গভর্নমেন্ট সেটাতে ধীরে ধীরে যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিকল্প কর্মসংস্থান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফাইনাল সমাধান হবে না, এই উপলব্ধিটাই সরকারের আছে। সেই কারণে অন্যান্য দিকে এই যে কর্মসংস্থান তৈরির জায়গা, সেইটার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।